স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের থাকবে সাহিত্যমেলা বই থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুপর ভালোবাসি, নাটোরের কথা, গড়াই নদীর তীরে, জেলখানা চিঠি, স্বাধীনতা আর আদাব। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আর তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ, আর ভাষা চর্চা থেকে থাকবে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ, আর থাকবে পত্র রচনা। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 8, 9, 10 না 11 বার পাওয়া যায়। উত্তর হবে 9 বার পাওয়া যায়। তাহলে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 9 বার পাওয়া যায়। পরে হচ্ছে, জলার বাঁধ কেটে দিলে বেনির মতে 100, 200, 200, 300, 300, 400, 400, 500 টাকার মাছ বেরিয়ে যাবে। উত্তর হবে 200, 300 টাকার মাছ বেরিয়ে যাবে। তাহলে জলার বাঁধ কেটে দিলে বেনির মতে 200, 300 টাকার মাছ বেরিয়ে যাবে। পরে হচ্ছে, ড্রাইভার বলেছিল কবিকে যাবেন না, ঘেঁষবেন না, কথা বলবেন না, লিভ দেবেন না ছন্নছাড়া ছেলেদের। উত্তর হবে ঘেঁষবেন না। তাহলে ড্রাইভার বলেছিল কবিকে ঘেঁষবেন না ছন্নছাড়া ছেলেদের। পরে হচ্ছে, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, মাটির তলায় বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে ফলের ত্বকে। উত্তর হবে বীজের কঠিন ঢাকনায়। তাহলে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বীজের কঠিন ঢাকনায়। পরে হচ্ছে, হাওয়ার রূপকে কবি ধনী সর্বহারা মালিক যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। উত্তর হবে যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছিল ছেনুমাসি আর অন্যজনের নাম রেণুমাসি, বেনুমাসি, অলকামাসি না পূরবীমাসি। উত্তর হবে বেনুমাসি। সে পাড়াগার দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর হবে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। সে ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর বাবার, মায়ের, সেজো কাকার না ঠাকুমার। উত্তর হবে সেজো কাকার। দুয়ে থেকে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কবি কী হয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তবে কবি মানুষকে মানুষ হয়ে পাশে দাঁড়াতে বলেছেন এবং পাখির মতো মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, পারবি নে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? দরদি কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত রচনায় উদ্দিষ্ট ব্যক্তি হলো আমাদের পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর। বাঁধ পাহারা দিতে গিয়ে রমেশের হাতে সে আহত হয়, কিন্তু রমেশকে সে শ্রদ্ধা করত বলে সেই আঘাতের কথা সে থানায় গিয়ে জানাতে পারবে না বলে জানিয়েছে। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? 20 শতকের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া, এটা ইনভার্টেড কর্ম থাকবে, কবিতায় গাড়ি চাপা পড়া বেওয়ারিশ ভিখারির রক্তের দাগ যাতে কবির পরিষ্কার হাইপেন পরিচ্ছন্ন জামা কাপড়ে না লাগে সেই কারণে কবি নেমে পড়লেন। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু প্রণীত গাছের কথা, এটাকে ইনভার্টেড কর্মের মধ্যে রাখবে, গদ্যাংশে বীজের ওপরের কঠিন ঢাকনার আড়ালে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। পরে হচ্ছে, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর দেবে 20 শতকের 3 দশকের কবি জীবনানন্দ দাশের পাড়াগার ধূপর ভালোবাসি, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কর্মের মধ্যে রাখবে। কবিতায় ডিঙিটি জলশিরি নদীটির পাড়ে হিজল গাছে বাঁধা রয়েছে। রাবণের চিতা বলতে কি বোঝানো হয়েছে? কবি বিজয় সরকার আষাঢ়ের কোনো ভেজা পথে গানে জানিয়েছেন রাবণের চিতা হলো মানুষের মনের মধ্যে জায়মান থাকা দুঃখ কষ্ট। জয়িদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জয়িদাকে উদ্ধৃত প্রশ্নে জয়িদা
হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র যতীন্দ্রনাথ ঠাকুর। ইনি হলেন একই সঙ্গে একজন নাট্যকার, সুরাকার, সম্পাদক ও চিত্রশিল্পী। পরের প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সাত সকালে রঙিন মেঘেরা বাড়িকে ভালোবেসে বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। আগে এসব কিছুই জানিতাম না। কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? লেখক জগদীশচন্দ্র বলেছেন তিনি আগে জানতেন না গাছগুলি কথা বলতে পারে, তাদের জীবন আছে, মানুষের মতো আহার করে, দিন দিন বাড়তে থাকে ইত্যাদি বিষয়। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, 2 গুণ 3 = 6। প্রথম, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর লিখবে, রবীন্দ্রনাথ তার কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় প্রণীত দাঁড়াও কবিতায় সমগ্র বিশ্বে স্বার্থন্বেষী একদল মানুষ ফাঁদ পেতে রাখে। সে ফাঁদ হলো তাদের লোভ লালসা। শক্তি চট্টোপাধ্যায় বলেছেন এই সব ফাঁদে জড়িয়ে পড়ে অসংখ্য দরিদ্র অসহায় মানুষ। কবির বক্তব্য ক দিয়ে পয়েন্ট করে, পাখি যেমন তার চঞ্চু দিয়ে শিকারির জাল কেটে ফেলতে পারে, তেমন স্বার্থপর মানুষের বিছানো জাল কেটে অসহায় মানুষদের বের করে আনতে হবে। খ নম্বর পয়েন্ট করবে, অনুরূপে পাখি যেমন তার বাচ্চাকে আগলে রাখে, তেমনি ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে দরিদ্র মানুষদের কাছে টেনে নিতে হবে। তাই কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? দরদি কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পল্লী সমাজ নামাঙ্কিত রচনায় দেখা যায় স্নেহপ্রবণ ও মানবিক রমেশ বেনি ঘোষালের কাছে গিয়েছিল চাষিদের স্বার্থে, কিন্তু বেনি ঘোষাল অত্যন্ত স্বার্থপর। তিনি চাননি তার 200 টাকার মাছ জলে ভেসে যাক। তাই তিনি রমেশকে জানিয়েছিলেন চাষিদের ধান যদি জলে ডুবে যায় তবে ওই চাষিরা তাদের কাছে জমি বন্ধক দিয়ে টাকা ধার করবে। বেনি ঘোষালের এই অমানবিক নিজ স্বার্থপরতা ও জঘন্য মনোবৃত্তির পরিচয় পেয়ে ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠেছিল। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া। এটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেত ছায়া বলা হয়েছে বুঝিয়ে দাও। 20 শতকের কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবি গাছ বলতে যা বোঝায়, গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে তার কোনো বৈশিষ্ট্যের উজ্জ্বল হতে দেখেননি। কেননা সবুজ পাতা, সুগন্ধি ফুল ও অফুরান ফলের সজ্জিত যে গাছ আমাদের ধারণায় উঠে আসে, কবির দেখা গাছটি তেমন ছিল না। সেই গাছটি ছিল রুগ্ন, জীর্ণ, শীর্ণ। তার কোনো লতাপাতা ছিল না, ছাল বাকল ছিল না। তাই কবি একে গাছ না বলে গাছের প্রেতছায়া বলেছেন। অর্থাৎ প্রথমে জানিয়েছেন একটি গাছ দাঁড়িয়ে আছে, পরক্ষণে সংশোধনের সুরে জানিয়েছেন গাছ নয়, গাছের প্রেতছায়া দাঁড়িয়ে আছে। গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো। জগদীশচন্দ্র বসু অব্যক্ত গ্রন্থের অন্তর্গত গাছের কথা রচনায় লেখক গাছের জীবনযাপন ও মানুষের জীবনযাপনের মধ্যে তুলনা করে আলোচ্য এই উক্তিটি করেছেন। মানুষের মতো গাছ খাওয়া দাওয়া করে দিনে দিনে বেড়ে ওঠে। জগদীশচন্দ্র বসু তার গভীর বিজ্ঞাননিষ্ঠ মন নিয়ে উপলব্ধি করেছেন যে মানুষের মতো গাছেরাও অভাব, দুঃখ, কষ্ট ইত্যাদি মানবিক অনুভূতিগুলি রয়েছে। জীবন ধারণের জন্যে তাকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। তিনি লিখেছেন, মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। অর্থাৎ গাছেরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে, এমনকি তারা মানুষের মতো স্বার্থত্যাগ করে। মানবী মা যেন তার সন্তানের জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে কার্পণ্য করেন না, গাছও তেমন নিজেকে উৎসর্গ করে। আমাদের তো জয় জয়াকার। কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থ থেকে সংকলিত নাটোরের কথা গদ্যাংশ থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে। কনফারেন্স শুরু হওয়ার আগে লেখকের কাকা রবি ঠাকুর প্রস্তাব দেন যাতে কনফারেন্স বাংলা ভাষায় হয়। লেখক ও তার সঙ্গীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সমর্থন করেন, কিন্তু সমস্যার সৃষ্টি হয় নিজেদের নিয়ে, কারণ তাদের মতে কনফারেন্স ইংরেজি ভাষায় হবে। এই মত পার্থক্য নিয়ে লেখকদের সঙ্গে
এদের বিস্তার তর্কাতর্কির ফলে দুটো আলাদা দল তৈরি হয়, যাদের এক পক্ষ বলবে ইংরেজিতে আর অন্য পক্ষ বলবে বাংলা ভাষায়। কিন্তু বক্তারা ইংরেজিতে বলতে শুরু করলেই বাংলা বাংলা করে প্রবল চেঁচামেচি শুরু হয়। শেষ পর্যন্ত পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ মঞ্চে উঠে বাংলা ভাষাতে চমৎকার বক্তৃতা করেন। অবনীন্দ্রনাথের মনে হয়েছে এটা হলো তাদের এক প্রকার তাদের মাতৃভাষার প্রতি সম্মানের প্রতিদান। তাই তিনি জানিয়েছেন সেদিন তাদের উল্লাস এবং জয় জয়কার ঘোষিত হয়েছিল। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। একালের জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা কী করে বুঝবো গল্পে বুকুর মুখে বাড়িতে অতিথি আসার কথা শুনে বুকুর মায়ের মাথা গরম হয়ে যায়। তাই তিনি রাগের মাথায় দু চারটে খারাপ কথা বলে ফেলেন। অথচ ছেনুমাসি বেনুমাসি দুরন্ত ডাম্বলকে বুকুর মা সাদর অভ্যর্থনা জানান। বুকু অবশ্য হঠাৎ আসা অতিথিদের সামনে তার মায়ের অসন্তোষের কথা ব্যক্ত করে, আবার মাঝে এভাবে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ায় বুকুর মার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়। চারিদিকে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দেখো এবার তোমাদের 101 পাঠ পথের পাঁচালী থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। অপু প্রথম দিন কার সাথে পাঠশালায় গিয়েছিল? তবে বাবা হরিহরের সঙ্গে। নিশ্চিন্তপুরের লোক কখন নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? তবে সরস্বতী পূজার বিকালে। পাঠশালা কখন বসতো? কতজন ছাত্রছাত্রী ছিল? পাঠশালা বিকালে বসতো। পাঠশালায় সব শুদ্ধ 8 থেকে 10 জন ছাত্রছাত্রী ছিল। অপু বসে বসে খাতায় কী লেখে? হতো অপু বসে বসে খাতায় রাজপুত্র রাজকুমারীকে নিয়ে নাটক লেখে। অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল? অপুর টিনের বাক্সতে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটা পুরনো প্রাকৃতিক ভূগোল শুভঙ্করী, পাতাছেঁড়া বীরঙ্গনা কাব্য ও কাশিদাসী মহাভারত ছিল। পরে হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। না সূচক বাক্য। ফুলবাগানের মোড়ের থেকে বেশি এগিয়ে দেখলো না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। প্রশ্নসূচক বাক্য। বুড়োর চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বুড়োর চোখটা কি অন্যদিকে ফিরিয়ে নিল না? ক্রিয়া মূলকে বলে সমাপিকা অসমাপিকা, ধাতু না প্রত্যয়? ধাতু। তোকে নিয়ে আর পারি না নির্ণয়ের অংশটি হলো বিশেষ্য বিশেষণ অব্যয় না ক্রিয়া? উত্তর অব্যয়। তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়া হলো কথা বলতে 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 বলতেই এলে চলে এলে। উত্তর হবে বলতে বলতেই। পরে হচ্ছে পত্র রচনা করো। প্রশ্নের মান রয়েছে 4। বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। লেখা শুরু করবে। শ্রদ্ধেয় সম্পাদক সমীপেশু সুদিন পত্রিকা। পত্রিকার নাম ঠিকানাটা দেবে। বিষয় লিখবে গ্রামের কৃষিজমি রক্ষা ও নদীর পাড় রক্ষণাবেক্ষণ। সশ্রদ্ধ নিবেদন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের অন্তর্গত সপ্তমুখী নদী তীরবর্তী অঞ্চলের মানুষ একাধিকবার বন্যার শিকার হয়েছে। এই অঞ্চলের মানুষজন কৃষিপ্রধান। বৈশ্য কাপালি বারুইজীবী সন্ত্রাসী নমশূদ্র মুসলমান অধ্যুষিত এই অঞ্চলের মানুষের আর্থিক বুনিয়াদের চাষের ওপর নির্ভরশীল। অথচ প্রতি বছর বহু কৃষিজমি নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে। অতিদ্রুত সপ্তমুখী নদীর কূল ভেসে দুপার ভাসিয়ে দেয়, ফলে চাষের জমি নষ্ট হয়। নদীর পাড়ে বেঁধে দেওয়ার যে চেষ্টা চলছে তা যথেষ্ট নয়। একমাত্র কংক্রিটের স্থায়ী পাড় তৈরি করা গেলে তবেই চাষের জমি রক্ষা পেতে পারে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনুগ্রহ করে বিষয়টি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তবেই দরিদ্র চাষিরা স্বস্তি পেতে পারে। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমাদের নাম আর তোমরা তোমাদের ঠিকানাটা লিখবে। এর পাশাপাশি তোমাদের টেক্সট বইয়ে আরও একটি পত্র রচনা রয়েছে, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে একটি সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। এই পত্র রচনারও কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।